সবাই খাতা কলম রেডি রাখো। সবাই খাতা কলম রেডি রাখো। আমাদের সামনে হচ্ছে প্রি টেস্ট এক্সাম, আর প্রি টেস্ট এক্সামে আমাদের 17 থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24 পর্যন্ত মেবি আছে। তোমার সিলেবাসে তো পুরো বই আছে না? পুরো বই আছে। যাই হোক, তো আমরা 17 থেকে প্রি টেস্টকে সামনে রেখে টার্গেট করব যেন 30 পাওয়া যায়। ঠিক আছে, যে কোনো ধরনের যে কঠিন প্রশ্ন হোক, যাই হোক, যেভাবেই প্রশ্ন হোক না কেন, আমরা সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবো, কিন্তু একটু বুঝে করতে হবে। সেটা তোমরা আগে শুনেছো। পরিচিত 17তে আছে শব্দের শ্রেণী বিভাগ। আমরা বাংলা ভাষায় যত রকমের শব্দ ব্যবহার করি, পদ হোক বা মৌলিক শব্দ হোক, যেভাবেই হোক না কেন, আমরা কোনো না কোনো ভাবে বাক্য করার জন্য শব্দ ব্যবহার করি। এই শব্দগুলোকে বেশ কিছু ভাগে ভাগ করা হয়েছে এবং বিবেচনা করা হয়েছে কয়টা ভাগে ভাগ করা যায়। যেমন মনে করো, মানুষকে তাকে মেধার বিবেচনায় ভাগ করা যায়, নিম্ন মেধার, মধ্য মেধার, খুব ব্রিলিয়ান্ট। আবার তাকে দেখতে কিরকম, সে ফর্সা না কালো, এইভাবে ভাগ করা যায়। ঠিক তেমনি এই সব বাংলা ভাষার শব্দ ভান্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায়। এক হচ্ছে উৎস বিবেচনা, মানে এই শব্দগুলো কোথা থেকে আসছে। উৎস বিবেচনা মানে কি, শব্দগুলো কোথা থেকে আসছে সেখান থেকে। গঠন বিবেচনায় শব্দগুলো দেখতে কিরকম। একটা হচ্ছে পদ বিবেচনা, শব্দগুলো বাক্যে প্রয়োগের পর সে কি রূপ ধারণ করছে। এরকম ভাবে এই শব্দ ভান্ডারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা জানবো উৎস বিবেচনায়, মানে শব্দগুলো কোত্থেকে আসছে। এই যে আমরা 1000 বছর পূর্বে আগের বাংলা ভাষাটা ব্যবহার করছি, এই ভাষাগুলো আগে কি এরকম ছিল? বাংলা ভাষা আগে লিখতো এই যখন সবার আগে যে গ্রন্থটা পাওয়া গেছে সেটা হচ্ছে কি চর্যাপদ, ঠিক না? চর্যাপদের ভাষা ছিল। চর্যাপদে ভাষাটা কিন্তু গদ্য ছিল না, পদ্য ছিল, মানে কবিতা আকারে লিখতো অন্তমিল। চর্যাপদে একটা লাইন শোনো, আলিয়ে কালিয়ে বাথরুম ধেলা, তা দেখি কান্ন বিমনা ভইলা, কান্ন কহি গই গরিম নিবাস, যমন গৌর সোয়াস, যে যে আইলা তেতে গেলা। শেষ লাইনটা একটু বোঝা গেছে, যে যে আসলো শেষে গেল, এরকম কিছু একটা। যাই হোক, ভাষা কি পরিবর্তনশীল। ধীরে ধীরে বর্তমানে আমরা যে ভাষায় কথা বলছি এই অবস্থায় পৌঁছেছে। 1000 বছর আগে কিন্তু ভাষা এরকম ছিল না। ঠিক আছে, তো এই ভাষাগুলো পরিবর্তন হয়েছে কিভাবে? ভৌগোলিক অবস্থার কারণে। আবার বিদেশিরা বাংলাদেশে এসে বাণিজ্য করেছে, কেউ শাসন করেছে, শোষণ করেছে, তাদের সংস্পর্শে আমরা ছিলাম, তাদের থেকে শব্দ আমরা নিয়েছি, আমাদের থেকে শব্দ তারা নিয়েছে। এইভাবে বাংলা ভাষার শব্দ ভান্ডার কি সমৃদ্ধ হয়েছে। তাহলে উৎস বিবেচনায় এইরকম বিভিন্ন জায়গা থেকে আসছে, এইরকম বিবেচনায় 4 শ্রেণীতে বিভক্ত করা যাচ্ছে। 4 শ্রেণীতে। প্রথমে হচ্ছে তৎসম। তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত ভাষা থেকে আসছে। সংস্কৃত ভাষা হচ্ছে বাংলার একদম নিকটাত্মীয়, খুব কাছাকাছি আত্মীয়। যেমন কিভাবে বুঝবা, একটা সংস্কৃত বাক্য বলি, ছাত্র রং অধ্যয়ন নং তপ। এটার অর্থ আমরা জানি, অধ্যয়ন হচ্ছে ছাত্রদের তপস্যা। তাহলে ছাত্র বাংলায় ছাত্র আছে, অধ্যয়ন বাংলায় অধ্যয়ন আছে, তপস্যা বাংলায়ও আছে। তার মানে কি সংস্কৃত এবং বাংলার সাথে আত্মীয়তা রয়েছে। কিন্তু বাংলা ভাষাটা কিন্তু সংস্কৃত ভাষা থেকে আসে নাই। সংস্কৃত ভাষা যেখান থেকে আসছে, বাংলা ভাষা সেখান থেকে আসছে, কিন্তু সংস্কৃত থেকে বাংলা আসে নাই। ঠিক আছে, তো এরপর আছে তদ্ভব শব্দ। সংস্কৃত ভাষার শব্দকে আমরা নিজেরা কথা বলতে বলতে একটু একটু পরিবর্তন করে ফেলছি। যেমন সংস্কৃত ভাষায় ছিল হস্ত, পরে আমরা হাত বলছি। চন্দ্র ছিল সংস্কৃত ভাষায়, আমরা বলি চাঁদ। এইভাবে বিবর্তিত হয়ে যদি শব্দ পরিবর্তন যেগুলি হয়ে গেছে সংস্কৃত ভাষার শব্দ, সেগুলি হচ্ছে তদ্ভব শব্দ। আবার কিছু শব্দ আছে দেশি, একদম 1000 বছর আগে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি। নিজস্ব ফ্যাক্টরি কারা? ওই দাদা দাদি নানা নানি, ওরা যে শব্দগুলো ব্যবহার করছে, কুলা মুলা ডাব, ওইগুলা রয়ে গেছে এখনো। সেই শব্দগুলো হচ্ছে দেশি শব্দ।
আর বিদেশি শব্দ তো অভাবই নাই, নিত্য নতুন শব্দ ভাষায় এখনো ঢুকছে। বিদেশি শব্দ, চেয়ার, টেবিল, এগুলো সবই বিদেশি শব্দ। হ্যাঁ, রেস্তোরাঁ বিদেশি শব্দ, রেস্টুরেন্ট যেমন। হ্যাঁ, দেখো ফরাসি, ফার্সি, এটার মধ্যে পার্থক্য আছে না? আচ্ছা, একটু পরে আমরা বুঝতে পারবো। দেখো, হ্যাঁ, তৎসম শব্দ হচ্ছে কি, যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় হুবহু চলে আসছে, এই শব্দগুলো আর পরিবর্তন করতে হয়নি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আসছে সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা কোথেকে আসছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে। এইটা বিবর্তিত হয়ে, এই প্রাচীন ভারতীয় আর্য ভাষাটা বিবর্তিত হয়ে, মানে কিছুটা পরিবর্তিত হয়ে, যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার অনুরূপ, একদম সেম। অনুরূপ মানে কি? একদম সেম রয়ে গেছে সংস্কৃত ভাষায়, সেই শব্দগুলাকেই আমরা বলবো তৎসম শব্দ। মানে সংস্কৃত ভাষায় আকাশ বলা হয়, আমরা বলি আকাশ। সংস্কৃত ভাষায় চন্দ্র বলা হয়, আমরাও চন্দ্র ব্যবহার করছি। সংস্কৃত ভাষায় সূর্য বলা হয়, আমরাও সূর্য ব্যবহার করছি। বাক্যে ব্যবহার করি না সূর্য? সংস্কৃত ভাষায় গ্রহ ব্যবহার করা হয়, আমরাও করছি। নক্ষত্র সংস্কৃত ভাষায় ব্যবহার করা হয়, আমরা করছি। পৃথিবী ব্যবহার করছে, বৃক্ষ ব্যবহার করছে। কিভাবে মনে রাখবা? সব দেখো উপরের দিকেই আছে, সহজে মনে রাখবা। আকাশ উপরে, ছাদ উপরে, চন্দ্র উপরে, গ্রহ উপরে, নক্ষত্র উপরে, পৃথিবীও উপরে ভাসমান। পৃথিবীতে ভাসমান, ঠিক না? বৃক্ষটা নিচে আছে, তাও সে উপরে তাকিয়ে আছে। তাহলে মনে রাখার জন্য মনে রাখবা যে সংস্কৃত শব্দ প্রায় সব শব্দই উপরের দিকে আছে। তাহলে সহজে যদি প্রশ্ন পরীক্ষায় আসলো নিচের কোনটি সংস্কৃত শব্দ, ওইখানে আসলো নক্ষত্র একটা অপশন দিল, বাকি আর 3-4টা হাত, পা, কান, নাক, নক্ষত্র, কোনটা দিবা? কারণ নক্ষত্র এটা উপরে, হাত, পা এগুলি সব নিচেই আছে। যাই হোক, এরপরে কয়েকটা শব্দ বই দেওয়া আছে, যেমন অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয়। এগুলো হচ্ছে পারিভাষিক। পারিভাষিক মানে সে হচ্ছে যেগুলো বাংলা ব্যাকরণ অনুসরণ করে কিছুটা পরিবর্তিত হয়েছে। এটা সন্ধির মাধ্যমে হতে পারে, কারকের মাধ্যমে হতে পারে, বিভক্তির মাধ্যমে হতে পারে। যেমন সচিবালয়, সচিব যোগ আলয়, দুইটা শব্দ মিলে। মহাপরিচালক, মহাযোগ পরিচালক, এভাবে হয়েছে। তো এই শব্দগুলা আসলেও এরকম কয়েকটা শব্দ মনে রাখলেই হবে। 4-5টা শব্দ বইয়ের মধ্যে আছে, এই শব্দগুলো মনে রাখবে। এগুলি হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। এরপরে আছে তদ্ভব শব্দ। তদ মানে তাহার, ভব মানে ভাব। কার ভাব? সংস্কৃতের ভাব নিয়েছে। মানে সংস্কৃত থেকে শব্দগুলো সংস্কৃত। তুমি তো কোনো কিছু দেখছো না, কিভাবে? ওই এই চারটা ওই কর্নারে দিলে ভালো হতো। আচ্ছা, তদ্ভব মানে সংস্কৃত ভাষার শব্দ পুরোপুরি আমরা পরিবর্তন করে নিয়েছি আমাদের মাধ্যমে, ঠিক আছে? এটা কিন্তু কিছুটা মিল আছে। যেমন দেখো, হাত শব্দটা আসছে কোত্থেকে? আগে সংস্কৃত ভাষা বলতো হস্ত, আমরা বলি হাত। পদ থেকে পা, তারপর নাক, নাসিকা থেকে নাক, এভাবে জিভ, জিহ্বা থেকে জিভ, দন্ত থেকে দাঁত, হস্তি থেকে হাতি, হর্ষ থেকে রস্য, যেটা বলা হয় ঘোড়া, সাপ হচ্ছে সর্প, সর্প থেকে সাপ, পাখি হচ্ছে পক্ষী থেকে। আর কুমিরটা জানি কোত্থেকে? কুমির একটা নাম আছে, আপাতত আমার মনে পড়ছে না। যাই হোক, না, কুমার থেকে কুমির না, মানে কুমির বিয়ে করে না। কুমার হচ্ছে যে এখনো বিয়ে করে নাই। আচ্ছা, দেশি শব্দ। দেশি শব্দ তো আগেই বলেছি, 1000 বছর আগ থেকে, পূর্ব থেকে কিছু শব্দ আমাদের বাপ দাদা দাদার দাদারা বলে আসছে, সেগুলো এখনো কোন রকম পরিবর্তিত হয়নি। একদম আমাদের নিজস্ব শব্দ, একদম কুড়ি। আমরা 20-এর পরিবর্তে 20 বলি না, সেটাও কিন্তু একদম খাঁটি দেশি শব্দ। আর খাঁটিটাকে শুধু খাঁটি বলা যাবে না, বলতে হবে খাঁটি। খাঁটি কেন বলতে হবে? এর উপর চন্দ্রবিন্দু আছে। পেট, পেট দেশি শব্দ। কিভাবে মনে রাখবা?
এই বাঙালি দেশি মানুষ খেয়ে খেয়ে পেট মোটা করে। তাহলে পেটটা দেশি শব্দ। তারপরে চুলা, বাঙালিরা চুলা রান্না করে লাকড়ির চুলাতে, এটা মনে রাখতে পারবা। কুলা মানে গ্রামগঞ্জের শব্দগুলো দেশি শব্দ, এক কথায় সহজে মনে রাখতে পারবা। গ্রামগঞ্জের শব্দগুলো দেশি শব্দ। পেট, চুলা, কুলা, এটা ডাব হবে, হ্যাঁ ডাব। তারপর টুপর, টোপর হিন্দুদের বরকনেরা পরে না, মুসলিমরা পাগড়ি পরে, পাগড়ি। তারপরে ঢেকি, এগুলি দেখো সব গ্রাম্য ভাষার শব্দগুলোই সাধারণত দেশি শব্দ। প্রশ্নে যদি আসে নিচের কোনটি দেশি শব্দের উদাহরণ, আসলো কি? হাতি, ঘোড়া, সাপ, চুলা। চুলা দিবে, কারণ কি চুলা একটা গ্রাম্য শব্দ। সহজে মনে রাখার জন্য আমরা এটা বলছি ভাবে। আর বিদেশি শব্দের তো অভাবই নাই, বিদেশি শব্দ হাজার হাজার লক্ষ লক্ষ আছে। এখন এই বিদেশি শব্দগুলো আরবি শব্দ কিছু আসছে, কারণ আমাদের ভারতীয় উপমহাদেশের মুসলিমরা সবার আগে গ্রহণ করেছে কিন্তু আরবি। ওরা কিন্তু প্রথম দিকে ইংরেজি গ্রহণ করে নাই। তারা ইংরেজিকে বলতো যে এটা পড়লে আমাদের ধর্মের জন্য ক্ষতি হয়ে যাবে, আমাদের ধর্মে এটা নিষেধ, এরকম একটা মনে করতো। এর ফলে আমরা কিন্তু ভারতীয় উপমহাদেশের অনেক পিছিয়ে পড়েছিলাম। কিন্তু হিন্দুরা কিন্তু ইংরেজি শিক্ষাটাকে আগে গ্রহণ করেছিল, এর ফলে কিছুটা আমাদের থেকে এগিয়েছিল। তো প্রাথমিকভাবে আমরা শুধু আরবি নিয়েছিলাম, আর আরবির সহকারী হিসেবে ফার্সিকে নিয়েছিলাম, ঠিক আছে। এবং উর্দুকেও কিন্তু নিয়েছি। উর্দু ভাষাটা দেখবা যদি মাদ্রাসায় পড়তে যায়, তারা হেফজ শেষ করার পরে তাদেরকে হাদিস পড়তে দেয়, হাদিস মুখস্থ করতে দেয়, এবং হাদিসগুলা উর্দু হাদিস মুখস্থ করায়, ফার্সি হাদিস মুখস্থ করাচ্ছে। তাহলে ওনারা ধরে নিচ্ছে এই হাদিসগুলা অবিকৃত আছে, সুতরাং এটাই পড়তে হবে। কিন্তু আসলে তোতা পাখির মতো এগুলি মুখস্থ করার উচিত না, হাদিসগুলো আরবিতে মুখস্থ করা উচিত। তোমাদের কি মতামত? এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আমাদের কষ্ট করে কেন আমরা আরেকটা ভাষা আমরা হাদিস মুখস্থ করতে যাব। যাই হোক, এই যে বাংলা ভাষায় বিভিন্ন ভাবে প্রবেশ করেছে, আরবিটা প্রবেশ করেছে মুসলিমদের জন্য, তারা ইংরেজি প্রথমে গ্রহণ না করে আরবি শিক্ষাটাকে গ্রহণ করেছে। ফলে আরবি শিক্ষাটা মক্তবের মাধ্যমে ছড়িয়ে গেছে। বাঙালিরা ওইখান থেকে বেশ কিছু শব্দ পেয়েছে, যেমন জান্নাত, জাহান্নাম শব্দগুলো পেয়েছে, আমরা এটা বাংলা ব্যবহার করছি এখন। আবার ফার্সি শব্দ কোত্থেকে আসছে? ইরান থেকে। ইরানের বেশ কিছু শব্দ কিন্তু আমরা নিয়েছি ফার্সি। আমরা কি ফার্সি কিন্তু সাহিত্যে খুব বেশি অগ্রসর। ইরানি কবি যারা ছিলেন ওনাদের থেকে আমরা নজরুল অনুপ্রাণিত হয়েছে। আরবি ফার্সি শব্দ অনেক বেশি ব্যবহার করেছে কবিতায়, যে খুব কিয়া ভাই খুব কিয়া বুঝ দিল দুশ্মন সব বিলকুল সাফ হো গিয়া, আছে না কামাল পাশার মধ্যে? এই শব্দগুলো আসছে ফার্সি শব্দ থেকে। তাহলে এই ফার্সি অনেকগুলো শব্দ যেগুলো খোদা, আমরা বলছি খোদা, মানে মনে রাখতে হবে ফার্সি শব্দগুলো ধর্মীয় শব্দ বেশিরভাগ ক্ষেত্রে। আরবি শব্দ তো আমরা জানি যে কোরআনে এগুলি আছে, জান্নাত, জাহান্নাম, তারপরে সম, সালাত, এগুলো আছে। হ্যাঁ, কিন্তু ফার্সি শব্দ দেখো খোদা, খোদা, তারপর দোজক বলছি আমরা, দোজক। অনেকে মনে করতে পারে দোজক তো আরবি শব্দ, না, দোজক ফার্সি শব্দ। আবার বেহেস্ত, বেহেস্ত আরবি মনে হইতে পারে, না আরবি না, এটা ফার্সি শব্দ। এটা তাহলে মনে রাখার কৌশল হচ্ছে ফার্সি শব্দগুলো হচ্ছে ধর্মীয় শব্দই, কিন্তু সেগুলো আরবি বা কোরআনে নাই। কোরআনের কোথাও খোদা লেখা নাই, আল্লাহ লেখা। আর ইংরেজি শব্দগুলো তো অনবরত আমাদের অনেক শব্দ আমরা আছি। পর্তুগিজ ভাষারও বেশ কিছু শব্দ মনে রাখার টেকনিক আছে। এরপরে ফরাসিরাও কিন্তু আমাদের দেশে বাণিজ্য করতে এসেছিল, ওলন্দাজরা বাণিজ্য করতে এসেছিল। তারপর টার্কি থেকে এসেছিল। তারপরে হিন্দি তো আমাদের প্রতিবেশী, হ্যাঁ, ওদের থেকে আমাদের বেশ কিছু শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। এবার আমরা দেখি কোন শব্দগুলো আরবি, কোন শব্দগুলো ফার্সি, কোন শব্দগুলো ইংরেজি।
তাহলে এই যে আমরা কোরআনে যে শব্দগুলো পাই, হালাল, হারাম, আল্লাহ, এই যে আল্লাহ, হালাল, হারাম, হালাল, হজ, যাকাত, ঈদ, উকিল, এই শব্দটা একটু মনে রাখবা। উকিল, উকিল কলম দিয়ে লেখে, কোথায় গিয়ে লেখে? আদালতে যে। তারপরে আদালতে ওরা কি করে? একদম নগদ টাকা নিয়ে নেয়, কোনো বাকি রাখে না। এই উকিলের কাজই এগুলি। হ্যাঁ, তো এইভাবে মনে রাখবা। তাহলে আরবি শব্দ হচ্ছে আমাদের কোরআন নিয়ে আমরা যে শব্দগুলো পাই, এবং এছাড়া মনে রাখতে হবে উকিল আদালতে যায়, সারা কলম দিয়ে লেখে, এবং তাদের কাদের সাথে? ক্লায়েন্টদের কি বলে আদালতি ভাষায়? মক্কেল বলে। মক্কেল তো আমাদের কাছ থেকে টাকা নেয়, ঠিক না? আচ্ছা, এরপর ফার্সি শব্দ। ফার্সি যেটা ইরানি শব্দ বাংলাদেশে আসছে কিভাবে? আমরা খোদা, আমরা প্রার্থনা করি যে খোদা আমাকে বাঁচাও। আমরা আল্লাহ না বলে খোদা বলতে বেশি পছন্দ করি। যে নামই ডাকি না কেন আল্লাহ তো শোনে, ঠিক না? আমরা যদি খোদা বা সৃষ্টিকর্তা বলি তাও তো শুনবে। আল্লাহ হচ্ছে আল্লাহর মৌলিক নাম, এই ছাড়া সব গুণবাচক নাম। হ্যাঁ, এরপর যাই বলি, উনি সৃষ্টিকর্তা, উনি রিজিকদাতা, উনি মুক্তিদাতা, সবকিছু ওনার গুণবাচক নাম। তাহলে ফার্সি শব্দগুলো আমরা মনে রাখবো। ফার্সি শব্দ বেশ কিছু আছে ধর্মীয় শব্দ। ধর্মীয় শব্দের মধ্যে খোদা, দোজক, নামাজ, রোজা এগুলি আছে। তাহলে নামাজ, রোজা, কোরআন। কোরআন কি শব্দ? কোরআন কি ফার্সি শব্দ? কোরআন কি শব্দ? কোরআন আরবি শব্দ। তারপর চশমা, চশমাটা কিন্তু আরবি না, চশমাটা ফার্সি শব্দ। চশমা ছাড়া কিন্তু তারিখ দেখা যাবে না, ঠিক আছে? আর তারিখ না দেখলে অসুস্থ হয়ে তোষকের উপর পড়ে যাবা। এরপরে পরে গিয়ে দোকান থেকে খাবার আনতে হবে, নয়তো বা কারখানায় চলে যেতে হবে। কারখানা থেকে আমদানি করতে গেল, গিয়ে দেখলো এখানে জানোয়ার পরে আছে। এইভাবে ফার্সি শব্দগুলো আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? তারপর ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ এটা তোমরা দেখলেই বুঝবা, এগুলি ইংরেজি শব্দ। কি? চেয়ার, টেবিল। চেয়ার, টেবিল, কলেজ, স্কুল, পেন্সিল, ব্যাগ, ফুটবল, পড়াশোনার যত জিনিস, খেলাধুলার যত জিনিস, সবকিছুই। এই বাক্স শব্দটা কিন্তু পারিভাষিক। কিভাবে পারিভাষিক? পারিভাষিক মানে হচ্ছে যে শব্দটা হুবহু ছিল সেটাকে আমরা কিছু পরিমার্জিত করেছি। মানে বক্স ছিল, সেটাকে আমরা বাক্স করেছি। হ্যাঁ হ্যাঁ, বক্সকে আমরা বক্স না বলে বাক্স বলে ফেলি, অনেকে বলে ফেলে বাস্ক। আবার দেখো রিক্সাকে কেউ বলে রিক্সা। তাহলে এই যে ধ্বনিটা এলোমেলো হয়ে যায়, ইন্টারমিডিয়েটে গেলে জানতে পারবে, এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। রিক্সাকে যদি রিক্সা বলো, রিক্সা শয়ের জায়গায় ক, কয়ের জায়গায় স্বর। বাক্সকে যদি বাস্ক বলো, শয়ের জায়গায় ক, কয়ের জায়গায় স্বর। এইভাবে। হ্যাঁ হ্যাঁ, পর্তুগিজ শব্দ দেখো। পর্তুগিজ শব্দের ক্ষেত্রে দেখো আনারস। আনারস, হ্যাঁ হ্যাঁ, পর্তুগিজ। আনারস শব্দটা বাংলা শব্দ না, এটা পর্তুগিজ শব্দ। বাংলা আনারস হয়ে গেছে, এগুলো তো সবই এখন বাংলা শব্দ, এগুলি আমাদের নিজস্ব সম্পদ। এখানে যত শব্দ সবই বাংলা শব্দ, কিন্তু কোত্থেকে আসছে, কোত্থেকে আসছে, এটার উৎস কি, ওদের বাবা মা কোথায়, এগুলি খুঁজে বের করতেছি আমরা। আনারসের বাবা মা হচ্ছে পর্তুগিজ, তাহলে আনারস, আলপিন, মাথায় খাপ দেখা আছে কিনা আলপিন। তারপরে আলমারি, তারপরে গির্জা, গুদাম, চাবি, পাউরুটি। তাহলে পাউরুটি, পাদ্রি। পাদ্রি হচ্ছে যারা, না 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 না, এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের পাদ্রি। হ্যাঁ হ্যাঁ, খ্রিস্ট ধর্মের হুজুর আর কি। এই শব্দগুলো আমাদের বেশিরভাগই পর্তুগিজ শব্দ। হ্যাঁ, মাল্টি শব্দটা পর্তুগিজ থেকে আসছে। এরপর দেখো ফরাসি শব্দ।
ফরাসিরা কিন্তু অনেক অলস, আগের মধ্যে 2 খায় আর সই। আর কি করে? আর প্লেইং কার্ড খেলে, কলব্রিজ খেলে। কি কলব্রিজ খেলে? কলব্রিজ খেলে কেউ পারো কলব্রিজ খেলতে? কলব্রিজের কার্ড আছে, হ্যাঁ হরতন দেখতে দেখবা তাসের উপর এইভাবে চিহ্ন দেয়া, এটা হরতন। এরপর দেখবা হ্যাঁ না ওলন্দাজ চলে গেছি আমি। ওলন্দাজরা দেখো, ওলন্দাজরা এই যে এটা হরতন, তারপর ইস্কাপন হার্ট শেপের মতো, হ্যাঁ এটা জানো। তারপরে রুইতন আছে, তারপরে টেক্কা, এই দিয়ে টেক্কা প্লেইং কার্ডের মধ্যে টেক্কা। আর তুরুপ হচ্ছে ওই প্লেইং কার্ডের মধ্যেই, আর যদি না মিলে বিকল্প একটা কার্ড দিয়ে করতে হয়। আর হরতনটা হচ্ছে এটার উল্টো দিক, রুইতন হচ্ছে এটা, সরি রুইতন হবে এটা, এটা রুইতন। হ্যাঁ এটা হচ্ছে হরতনটা হচ্ছে হার্ট শেপ, হরতন হার্ট শেপ। আর ইস্কাপন হচ্ছে এইরকম দেখবা থাকে না কালো রঙের, এটা হচ্ছে ইস্কাপন। তারপর তুরুপটা হচ্ছে নিয়ম হচ্ছে সবার কাছে এটা আছে, একজনের কাছে নাই, সে তখন তুরুপ করে ওই তুরুপও এই শেপেই থাকে কিন্তু ব্ল্যাক কালার, ঠিক আছে। হরতনটা থাকে রেড কালার, এটা থাকে ব্ল্যাক কালার। একটা হলেই হয়েছে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আমরা মনে রাখবো ওলন্দাজ যারা আছে তারা হচ্ছে এই প্লেইং কার্ডের নামগুলো যদি পাও, সব ওলন্দাজি শব্দ, ঠিক আছে। প্লেইং কার্ডের নাম পেলে কি করবা? ফরাসিটা, আচ্ছা ফরাসি হচ্ছে কুপন, ডিপো, রেস্তোরাঁ, আতেল, কার্তুজ। ফরাসিরা আতেল মানে বোকা। দেখো কুপন হচ্ছে তুমি লটারি ড্র খেলার সময় একটা টিকিট দেয় না, এটাকে কুপন বলা হয়। আর ডিপো হচ্ছে যেখানে গোডাউন, রেস্তোরাঁ তো জানোই, রেস্টুরেন্ট। আতেল মানে বোকা, আর কার্তুজ মানে হচ্ছে কামানের গুলি, গুলি আছে না বিভিন্ন রকমের গুলি, এটা হচ্ছে কার্তুজ। তুর্কি ভাষার কি শব্দ? তুর্কি ভাষায় মনে রাখতে হবে চাকর, চাকু, তো দারোগা। হ্যাঁ দারোগাটা মনে থাকবে। আর হিন্দিতে আমরা বলি কি পানি। এখন পানি শব্দটা আমরা মনে করি যে বাংলায় জল বলা যাবে না, বলি জল বলা যাবে না, পানি বলো, তোমাকে হিন্দু লাগে, কিন্তু ঘটনা আসলে না। জল, এই পানি শব্দটাও হিন্দি ভাষা থেকে আসছে, ঠিক আছে। সুতরাং জল বললে কোন দোষের কিছুই নাই, হ্যাঁ বলে ঠিক আছে, কিন্তু পানি শব্দটা হিন্দি ভাষা থেকে আসছে, হিন্দি ভাষা থেকে এসে সেটা বাংলা হয়ে গেছে। তারপরে ধোলাই, পানিতে ধোলাই করতে পানি লাগে না, তারপরে লাগাতার ধোলাই করতে হবে, তারপরে বোঝাইতে হবে, সমঝোতা না আসলে মেরে হালুয়া বানাতে হবে। আচ্ছা এরপরে গঠন বিবেচনায় শব্দ। গঠন মানে সে দেখতে কিরকম, এতক্ষণ জানলাম তার বংশ পরিচয়। এবার শব্দ দেখতে হচ্ছে 2 রকম, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে সাধিত। মৌলিক শব্দ হচ্ছে যেই শব্দকে ভাঙলে আর কোনো অর্থযুক্ত শব্দ পাওয়া যাবে না, আগে সাধিত চলে যায়, তাহলে সহজে বোঝা যাবে। সাধিত শব্দটা দেখো, কিছু সাধিত শব্দ। এই পরিচালক শব্দের মূল শব্দ হচ্ছে কি? চালক। চালকের সাথে যুক্ত হয়েছে পরি। এই পরি সেই পরি না, এটা অর্থহীন পরি। এই পরিচালক যুক্ত হয়ে, তার মানে এটা মৌলিক শব্দ না, এটাকে ভাঙলে চালক পাওয়া যায়। গড়মিল, এটাকে ভাঙলে মিল পাওয়া যায়। সম্পাদকীয় ভাঙলে সম্পাদক পাওয়া যায়, সম্পাদক পর্যন্ত পাওয়া যায়। সংসদ সদস্যকে ভাঙলে সংসদ আলাদা পাওয়া যায়, সদস্য আলাদা পাওয়া যায়। নীল আকাশকে ভাঙলে নীল পাওয়া যায়, আবার আকাশ পাওয়া যায়। তার মানে কি? যেই শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে
আলাদা শব্দ পাওয়া যায় সেগুলি হচ্ছে সাধিত শব্দ। ঠিক আছে, যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ শব্দ পাওয়া যায়। এক শব্দ হচ্ছে ধরো এই যে চালক শব্দটা একটা শব্দ, কিন্তু সংসদ সদস্যের মধ্যে দুইটা শব্দ পাওয়া গেছে, মানে এক বা একাধিক শব্দ পাওয়া যেতে পারে। আবার নীল আকাশে নীল একটা শব্দ, আকাশ আর একটা শব্দ, দুইটা শব্দ পাওয়া যায়। তাহলে এটা বোঝা গেল। এবার আমরা মৌলিকে চলে যাই। এই মৌলিক শব্দকে গাছ কি বাংলে গা আর ছ পাওয়া যায়। ওটা কি কোনো অর্থ আছে? অর্থ পাওয়া যায় না। যে শব্দকে ভাঙলে আর অর্থযুক্ত কোনো শব্দ পাওয়া যায় না, একদম মূল শব্দটাই। গাছ থেকে আমরা গাছ গাছালি বলতে পারি, গাছ থেকে গাছোয়া বলতে পারি, পাখি থেকে পাক পাখালি বলতে পারি, কিন্তু পাখি শব্দকে ভাঙলে পাওয়া যাবে পা। তাহলে পা থেকে কি পাখি আসছে? সুতরাং পা থেকে যেহেতু পাখি আসে নাই, সুতরাং এই পাখি শব্দটাকে ভাঙা যাবে না। এটা একটা মৌলিক শব্দ, যে শব্দকে ভাঙা যায় না। তাহলে পাখিটা মৌলিক শব্দ। ফুল, ফুলকে ভাঙলে পাওয়া যাবে ফু। এই ফু থেকে ফুল আসে নাই। হাতকে ভাঙলেই হবে হা, হা থেকে হাত আসে নাই। আর গোলাপকে কি গো থেকে আসছে? গো মানে কিন্তু গরু না, না, গোলাপ গো অর্থ হচ্ছে গরু, জানো তো, গো শব্দ অর্থ গরু। তাহলে গরু থেকে গোলাপ আসে নাই। তাহলে এখানে যত শব্দ আছে সবগুলা মৌলিক শব্দ। প্রশ্ন আসবে নিচের কোনটি মৌলিক শব্দ? নীলাকাশ, গরমিল, সম্পাদকীয়, গোলাপ। এইভাবে প্রশ্ন আসবে। তাহলে মৌলিক আর সাধিত সহজই বোঝা গেল। এবার পদ বিবেচনায়। আমরা আগে পড়তাম, তুমি 5-6 কি পড়েছো? 5-6 পড়েছো পদ 5 প্রকার, পড়েছো না? পড়েছো না? পদ 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া 5 প্রকার পড়েছো না? এই পড়ছো, কিন্তু এখন ভুলে যেতে হবে ওটা। পদ 8 প্রকার, ইংরেজিতে যেমন 8 প্রকার, বাংলায় 8 প্রকার। ঠিক আছে, তাহলে ইংরেজিতে 8 প্রকার, বাংলায় 8 প্রকার, সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে বিশেষ্য, নাউন। পদ কখন হবে? যদি আমি বললাম ফুল, এটা কোনো পদ না। যদি বাক্যে ব্যবহার করা হয় তাহলে যে শম্পা গোলাপ ফুল পছন্দ করে, তাহলে শম্পা একটা নাম, গোলাপ একটা নাম, ফুল একটা নাম, এই তিনটাই বিশেষ্য। অর্থাৎ নাম বাক্যে যদি ব্যবহার করা হয় তাহলে বিশেষ্য, বাক্যে ব্যবহার না করলে সেটা কিন্তু বিশেষ্য বা কোনো পদই না, সেটা একটা শব্দ। বাক্যে ব্যবহার করলে পদ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে জানি প্রোনাউন। প্রোনাউন কি? সজীব ভালো ছেলে, সজীব নিয়মিত স্কুলে যায়, সজীব নিয়মিত পড়াশোনা করে, সজীব মাঝে মাঝে উস্তা খেয়ে পড়ে যায়। বারবার সজীব বলে ভালো লাগবে? সজীব ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়, সে নিয়মিত পড়াশোনা করে। তাহলে সজীবের পরিবর্তে কি ব্যবহার করছি? তাহলে সেটা হচ্ছে সর্বনাম। যেটা বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সর্বনাম। তাহলে সেটা সর্বনাম। এরকম সে, আমাদের প্রধান শিক্ষক খুব ভালো মানুষ, আমাদের প্রধান শিক্ষক সুন্দর করে কথা বলেন। বারবার কি প্রধান শিক্ষক বলবো? এখানে তিনি বলবো। তাহলে তিনিটা কি? তিনিটা কি? তিনিটাও সর্বনাম। কারণ কি? কারণ এটাও নাউনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। আবার তিনি জায়গায় উনিও বলতে পারি, উনি ভালো লোক। তাহলে উনিটা কি? সম্মানার্থে উনি ব্যবহার করতে হবে। অনেকে অবজ্ঞার্থে মনে করে উনি, না, উনি কিন্তু অবজ্ঞার্থে না, উনি হচ্ছে সম্মানার্থ। উনি, তিনি, এগুলো হচ্ছে সম্মানার্থ, মনে রাখতে হবে। আপনি, হ্যাঁ, আপনিও সম্মানার্থে। সে তো আছে, সে তো প্রথম দিলাম, সে তো সাধারণ অর্থ। যাই হোক, এরকম আমি, তুমি, সে জাতীয় যত শব্দ আছে সবই হচ্ছে সর্বনাম। ঠিক আছে, এরপরে বিশেষণ। বিশেষণ ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সর্বনাম ইংরেজি হচ্ছে প্রোনাউন। আমরা সিরিয়ালে মনে রাখবো, তাহলেই হবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক বাংলায় সেম হবে। বিশেষ্য, সর্বনাম, তারপর বিশেষণ। বাংলা ভুলে গেলে ইংরেজি মনে করবা, তাহলে সহজে মনে পড়ে যাবে। তাহলে বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে সর্বনামের দোষ গুণ
বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, পরিমাণ, অবস্থা বোঝায়। এখন কিভাবে বুঝবা? যেমন নীল আকাশ, আকাশটা হচ্ছে কি বিশেষ্য পদ, এই বিশেষ্যের সম্পর্কে বলা হচ্ছে আকাশটা কেমন, নীল, তাহলে অবস্থা বোঝাচ্ছে। অবস্থা বোঝালে এটা। পানি, পানিটা কিরকম? ঠান্ডা, তাহলে পানির অবস্থা বোঝাচ্ছে। লোকটা কেমন? পাগল, লোকের অবস্থা বোঝাচ্ছে। এইরকম বিশেষ্যের বা বিশেষণের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বুঝালে সেটাকে আমরা বিশেষণ বলবো। এরপরে চলে যে ক্রিয়া, কোন কিছুর কাজ। ক্রিয়া মানে কি? কাজ, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভার্ব। কোনো কিছু করা বোঝাতে, কোনো কিছু করা বোঝাতে কি হয়? যেসব শব্দ ব্যবহৃত হয়। যেমন রাজীব খেলছে, রাজীব কি ক্রিয়া? রাজীব ক্রিয়া? রাজীব ক্রিয়া না, রাজীব হচ্ছে নাউন, রাজীব নাউন, খেলছে হচ্ছে ক্রিয়া। সে বই পড়ছে, বইটা কি ক্রিয়া? বই ক্রিয়া না, পড়ছে হচ্ছে ক্রিয়া। যেটা পড়ছে সেটা ক্রিয়া, কথা বলা যাবে না, বই নাউন। এরপর হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা হচ্ছে ইংরেজিতে আমরা অ্যাডভার্ব বলি। অনেকেই সেকেন্ড পেপারে কিন্তু আসবে কোনটা নাউন কোনটা প্রোনাউন আন্ডারলাইন করে করে নিচে লিখতে হয়। নাউন এটা, প্রোনাউন এটা, 8 প্রকারের পার্টস অফ স্পিচ সেখানে দিয়ে দেয়। তো এগুলির সাথে সেম মিল, কোনো অমিল নেই। এটা বুঝলে তুমি পার্টস অফ স্পিচও বুঝতে পারবা। ক্রিয়া বিশেষণটা হচ্ছে অ্যাডভার্ব, যেটাকে আমরা বলি। অ্যাডভার্বটা কি? ভার্ব হচ্ছে সে কাজ করে, আর যখন বলবো সে দ্রুত কাজ করে তো অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে যখন স্পিডলি ly যদি যোগ করে দিই সেক্ষেত্রে অ্যাডভার্ব হয়ে যায়। এখানেও ঠিক তেমনি, সে এই ক্রিয়া সে দৌড়ায়, কিভাবে কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তাহলে ক্রিয়া সম্পর্কে বলা হচ্ছে, ক্রিয়া সম্পর্কে বলা হলে সেটা কি? অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। বাংলায় ক্রিয়া বিশেষণ। সে হাঁটে, কিভাবে হাঁটে? ধীরে হাঁটে, তাহলে হাঁটেটা ক্রিয়া, দৌড়ায় ক্রিয়া, গান করাটা ক্রিয়া। সে গান করছে কিভাবে? জোরে জোরে না গুনগুনিয়ে? তাহলে গুনগুনিয়ে শব্দটা হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মনে থাকবে না? আর এটা ইংরেজিতে স্লোলি, স্পিডলি, এই যেহেতু ly পেলে কি করবা? অ্যাডভার্ব দিয়ে দিবে ইংরেজিতে। ly বেশি ভাগ শব্দ। হ্যাঁ, এরপর আছে অনুসর্গ। এখন পদ 8 প্রকারের মধ্যে আগে আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া পড়েছি। এখন অনুসর্গ ঢুকে গেছে। অনুসর্গটা হচ্ছে প্রিপজিশন। আমরা কি প্রিপজিশনে কি করি? অন, অফ, ফর এগুলি ব্যবহার করছি। হ্যাঁ, ঠিক তেমনি প্রিপজিশনে আমরা ইংরেজিতে কি বলি? প্রিপজিশন, পূর্বে অবস্থান। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে কোন শব্দের পূর্বে ব্যবহৃত হয়ে বাক্যকে অর্থবোধক তৈরি করছে। ঠিক তেমনি এই অনুসর্গের ক্ষেত্রেও সেটা পূর্বে না হয়ে জাস্ট পরে ব্যবহার করছে। কিরকম? সে কাজ ছাড়া কিছুই বোঝে না। এখন যদি বলি সে কাজ কিছুই বোঝে না, এটা বললে সে কাজ ছাড়া কিছুই বোঝে না, একদম বিপরীত জিনিস। সে কাজ ছাড়া কিছু বোঝে না, অথচ আমি যদি বলি সে কাজ কিছুই বোঝে না, তাহলে হ্যাঁ, তাহলে এই ছাড়াটা এখানে প্রিপজিশন। কারণ এই কাজের পর বোঝাচ্ছে। কারণ কি? এইটা বাদ দিলে একদম অর্থই পাল্টে যাবে। আবার দেখো, ঘড়িটার জন্য, কিসের জন্য? ঘড়িটার জন্য অনেক কেঁদেছে। সে ঘড়িটার জন্য অনেক কেঁদেছে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, অনুসর্গ বসে শব্দের পরে, প্রিপজিশনটা বসে শব্দের, ইংরেজি শব্দের আগে। কারণ কি? কারণ ইংরেজি ভাষায় দেখবা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে বাক্য তৈরি করতে হয়। আর বাংলা ভাষায় কি? দেখো, আমি ভাত খাই, আর ইংরেজি ভাষায় হচ্ছে আই ইট রাইস। তাহলে এখানে ভার্বটা আগে আসছে আর এখানে ভার্বটা শেষে আসছে, শেষে আসছে না? ঠিক তেমনি এখানে প্রিপজিশনটার ক্ষেত্রে, অনুসর্গের ক্ষেত্রে আমরা ছাড়াটা দিচ্ছি। সে কাজ ছাড়া কিছু বোঝে না। আমরা কি বলি? আমরা এখানে ছাড়াটা, উইদাউটটা আগে দিই কিন্তু। হ্যাঁ, তাহলে উইদাউটটা আমরা আগে দিই, কিন্তু এখানে আমরা ছাড়াটা পরে দিচ্ছি। জন্য, ফরটা আমরা আগে দিই, কিন্তু আমরা জন্যটা এখানে দিই পরে বাংলা ভাষায়।
তো এটা মনে রাখবা, অনুসর্গ হচ্ছে এমন কিছু শব্দ যেটার অর্থ আছে কিন্তু এই অর্থ থাকলেও বাক্যে ব্যবহার না করলে এটার কোনো মূল্যই নাই। মনে করো গোলাপ, এটা বাক্যে ব্যবহার না করলে এটার মূল্য আছে, কিন্তু জন্য এটা বাক্যে ব্যবহার না করলে এটার কোনো মূল্য নাই। ঠিক আছে, এই জাতীয় শব্দগুলাই হচ্ছে অনুসর্গ। এরপরে হচ্ছে কনজাংশন। কনজাংশন মানে যুক্ত করা। কনজাংশন মানে কি? যুক্ত করা। আমরা যেটা ইংরেজিতে মনে রাখতে পারি বেশি, কনজাংশন যুক্ত করে কি এন্ড, অর, বাট, এগুলো যদি যুক্ত করি সেম এটারেও বাংলায় যুক্ত করে এন্ড এবং বা অথবা। কিন্তু যদি দোকানে যাও এবং পাউরুটি নিয়ে আসো, কারণ এখন আমি খাই নাই, সত্যি সত্যি খাই নাই, এই যে এবং, তাহলে এবংটা এখানে যোজক। আমরা মনে রাখবো যে যোজক আবার কি, এটা আবার নতুন শব্দ। যোজক মানে যে যুক্ত করে, এটা হচ্ছে ইংরেজি যেটা হচ্ছে কনজাংশন। ঠিক আছে, কনজাংশন। আর আবেগ, আবেগ হচ্ছে ইন্টারজেকশন। আবেগটা প্রকাশিত হয় কখনো, দেখো বাহ চমৎকার লিখেছ, এই বাহ দিয়ে এই চমৎকারের চমৎকারিত্বটা বোঝানো হচ্ছে। আবার বাহ আহ কি চমৎকার দৃশ্য, আহ কি চমৎকার দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। তাহলে আটা হচ্ছে এখানে আবেগ, একটা আবেগ। এখন একই শব্দ বিভিন্ন আবেগে প্রকাশ করতে পারে। এই আহ কি চমৎকার দৃশ্য, সুন্দর দেখলাম, এখন ব্যথা পেলাম, তাহলে কি হবে? একই জিনিস আটাকে আয় লিখলা, কিন্তু এটা কি হলো? জোরে না, এটা ব্যথা প্রকাশ করলো। একটু আগে আ কি প্রকাশ করেছে? না না না, ওটা ব্যথা প্রকাশ করেছে, আর এটা বিস্ময় প্রকাশ করেছে। আবার এত বড় একটা হাতে ফোড়া হয়েছে, এখন ফোড়াটা ভালো হয়ে গেছে, এখন একটু মালিশ করলে একটু ভালো লাগে। তাহলে এটা, এই আবেগ কতভাবে প্রকাশিত হতে পারে, ঠিক না? আবার নায়িকা পাহাড়ের উপরে আছে, আত্মহত্যা করবে, হঠাৎ করে লাফ দিছে, তাহলে একটা কতগুলো ভাব প্রকাশ করতেছে, এটাই হচ্ছে আবেগ। যাই হোক, আমরা প্রশ্নে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, এটা বিরক্ত, বিরক্ত, হ্যাঁ বিরক্ত ভাব। দেখো এখন আমরা বলছি লাল, এটা তো একটা বিশেষণ, কারণ এটা তো দোষ গুণ প্রকাশ করেছে, ঠিক না? অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এখন লাল থেকে নীল ভালো, এটা কি এখানে কি অ্যাডজেক্টিভ প্রকাশ করেছে? না, এখানে একটা নাম প্রকাশ করেছে। তাহলে লালটা এখানে একটা নাম প্রকাশ করেছে, বিশেষ্য প্রকাশ করেছে। আর যদি বলা হয় লাল ফুল তুলেছি, আমি একটি লাল ফুল তুলেছি, তাহলে এইখানে লালটি বিশেষণ। তাহলে একই শব্দ বাক্যে প্রয়োগের ভিত্তিতে কিন্তু পদ নির্দেশ করে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবার আমরা অনুশীলনীতে যে সঠিক উত্তরগুলো ছিল সেগুলো আমরা উত্তর করতে চেষ্টা করি। আশা করি এই পাঠের মাধ্যমে সবগুলো উত্তর করতে পারবা যারা মনোযোগী ছিলা। উৎস বিবেচনায় বাংলা শব্দ ভান্ডারকে কত কি বলতো? উৎস মানে কি? বংশ পরিচয়। বংশ পরিচয় হয়েছিল 4 ভাগে। হ্যাঁ হ্যাঁ, 4 ভাগে বংশ পরিচয় হয়েছিল, 4 ভাগে, মনে রাখবা। আবার দেখো নিচের কোনটি তৎসম শব্দ? কারণ কি তৎসম শব্দ সব আকাশের উপরে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আর কি আছে? বৃক্ষটা আকাশের দিকে তাকিয়ে থাকে আর কি। এরপরে কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা একদম সংস্কৃতের মতো দেখতে? একদম তৎসম। তৎসম বলবা, হ্যাঁ তৎসম না, তৎসম। তৎ মানে তাহার, সম মানে সমান, সংস্কৃতের সমান। সংস্কৃত থেকে হুবহু বাংলায় ভাষা চলে আসছে। গঠন বিবেচনা শব্দকে 2 ভাগে ভাগ করে। মানে গঠন বিবেচনা মানে কি? দেখতে কিরকম, ঠিক আছে? দেখতে কিরকম। মৌলিক সাধিত, যে শব্দকে ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক, আর যে শব্দকে ভাঙলে একাধিক আলাদা শব্দ পাবে। হ্যাঁ, পদ বিবেচনায় কত প্রকার? এতদিন কত প্রকার ছিল? এতদিন 5 প্রকার করেছ।
এখন থেকে 8 পড়বা, কারণ এটা বইয়ের নতুন সংস্করণ। ইংরেজিতে যেভাবে করেছে বাংলাকে ঠিক সেভাবে করেছে। মনে রাখবা কিভাবে, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এইভাবে ছিল। এখন বলবা কি, এখন ইংরেজি আগে মনে করবা, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন। নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, তারপর ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, তারপর কি অনুসর্গ, অনুসর্গ ইংরেজি কি হবে, প্রিপজিশন। আবেগ হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে, জাস্ট নামগুলাই বাংলায় ট্রান্সলেট করে দিলেই হয়ে যাবে। কোনটি দেখো, পদের নাম না। আবেগ কি এই 8টা পদের মধ্যে পড়েছে? আবেগ পড়েছে। অনুসর্গ, অনুসর্গ পড়েছে। অনুসর্গ ইংরেজি কি, প্রিপজিশন। যোজক, যোজক পড়েছে। পদানু পড়েনি। পদের অনু একদম ছোট একটা জিনিস। পদানু সম্পর্কে আমরা আবার বিস্তারিত জানবো। ঠিক আছে, তো এই অধ্যায় থেকে কোন রকমের প্রশ্ন আশা করি আর আটকাবে না। আটকাবে কারো? কিন্তু রিভিশন করতে হবে, রিভিশন না করলে কিন্তু ভুলে যাবা। এই জন্য রিভিশনটা খুব জরুরি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।